উম, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে লং টার্ম প্ল্যান অ্যান্ড হচ্ছে শর্ট টার্ম থিঙ্ক বিগ অ্যাক্ট স্মল টাইপের রাইট, একটা বই আছে, খুবই চমৎকার। রাইট, কেউ রাইট। যদি এই বইটা পড়ে থাকে তাহলে মানে তার জন্য জিনিসটা খুবই কাজে লাগবে। মানে এটা একটা আউটলাইন থাকলো লং টার্মের এবং কিভাবে আমি এক্সিকিউট করতেছি, এরপরে অনেক কিছু করা পসিবল। স্পেশালি এখনকার দিকে ইনফরমেশন টেকনোলজি বা একজন মেন্টরকে অফলাইনে অনলাইনে মানে কানেক্ট করাটা যে কত ইজি, মানে আনবিলিভেবল লেভেলের ইজির একটা পার্ট। সো আপনি আমাদেরকে আরেকটা জিনিস একটু আমাদেরকে বলেন যে আপনি কিভাবে ওই আফ্রিকান কান্ট্রিগুলোর ব্যাপারে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছেন ওখানকার, মানে চাইনিজদের মতো করে আর কি। চাইনিজরা যেমন আরো কয়েক দশক আগে হচ্ছে বের করছে, ওকে আমরা মানে ইউএস এর মার্কেটে তো অন্যভাবে খাচ্ছি, আফ্রিকাকে কিন্তু অন্যভাবে খাইতে হবে, মাইনিং গুলো করতে হবে, এটা করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, বিশাল বিশাল বিলিয়ন ডলার প্রজেক্ট করতেছে, গভর্নমেন্টের প্রজেক্ট গুলো করে করে মানে ওরা ওইভাবে করতেছে আর কি। সো আপনি কিভাবে হচ্ছে আফ্রিকান রিজনটা সম্পর্কে এক্সাইটেড হলেন আর কি, বা আপনার আপনার এই মানে এই এক্সপ্লোরেশনটার প্রসেসটা যদি আমাদেরকে বলেন যে মানে আপনি ধরেন আছেন দেশের টেক এন্টারপ্রেনার, করতে চাচ্ছেন এগ্রিকালচার, তো ওইখান থেকে আবার ওই টাইপের একটা রাস্তা খুঁজে বের করা এবং এটাকে যেটা পটেনশিয়াল আছে সেই হিসেবে ট্রাই করাটা, এটা সম্পর্কে যদি আমাদেরকে বলেন। আহ, যে কোনো প্ল্যান করতে আগে আগে নিজের শক্তির জায়গাটা খুঁজে বের করা দরকার, যে আমি একটা কাজ করতে গিয়ে আমি আমার শক্তির জায়গা কি কি, আমি কি কি পারি, এই স্কিল গুলো টোটাল কম্বিনেশন করে আমি কোন কাজে লাগাবো। তো স্পেশাল যে পাওয়ার গুলো আছে, এটা আমি আগেবার একটা পডকাস্ট বলছি, মানে আমার কাছে এটা খুব মানে মিনিংফুল লাগে। স্পাইডারম্যান মুভি যেটা আছে, লাস্টে গিয়ে একটা কথা বলছে স্পাইডারম্যান, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। এখন আমার যে স্কিল সেট আমি দেখছি আর কি, যে হ্যাঁ আমি আইটি নলেজ, এটা হচ্ছে আমার পড়াশোনা করে পাওয়া নলেজ। পার্সোনাল নলেজ যে আমি লিডারশিপে ভালো, কমিউনিকেশনে ভালো, এবং এটাকে কি বলে, আইটি নলেজটা আমাকে এটাতে হেল্প করতেছে। আমি যখন গ্রামে গেলাম ঢাকা ক্লোজ করে, আমি দেখলাম যে গ্রামে প্রচুর সুযোগ আছে। ওই সময়গুলো ক্রাউড ফান্ডিং বা এগুলো নিয়ে আইডিয়া হলো, তো এত বেশি গরু যদি আমি করতে চাই, যে আমি বড় একটা গরুর পাল করব, কারণ কি আমি ওয়েস্টার্ন বই পড়তাম প্রচুর, সেবা প্রকাশনীর। এখন সেবা প্রকাশনীর মাফিয়া মারিও পুজোর যে বইটা, একটা প্রতিষ্ঠান কিভাবে দাঁড়ায়, গডফাদার বইটা, একটা প্রতিষ্ঠান কিভাবে দাঁড়াচ্ছে, ওইখানে যে বলা কথাটা যে আমি তাকে এমন ভাবে প্রপোজাল দিব সে না করতে পারবে না, এটা মার্কেটিং প্রপোজাল দিব, এমন ভাবে দিব, আমি প্ল্যানটা এইভাবে সাজাবো। হ্যাঁ, তো এইটা দেন হচ্ছে আমাদের বিখ্যাত টারজান, এডগার রাইস বারোজের টারজান। দেন মাসুনের একটা বই আছে যেটা আই লাভ ইউ ম্যান, বাট আসলে ওটা হচ্ছে আপনার উইলবার স্মিথের আই অফ দ্য টাইগার বইয়ের অনুবাদ। এই বইগুলো আসলে আফ্রিকার প্রতি আমাকে আগ্রহী করে তোলে। পরে একটা ব্যাপার যেটা দেখলাম সেটা হচ্ছে যে আহ, সামনে সাস্টেইনেবল বিজনেস কোনটা, এগ্রিকালচার সবচেয়ে সাস্টেইনেবল বিজনেস, প্রফিট কম বাট সাস্টেইনেবল। অর্থাৎ মানুষ, যে মানুষটা আজকে সন্ধ্যায় মারা যাবে সে আজকে দুপুরে খাবে, তাকে খেতেই হবে। মানুষ কাপড় ছাড়াও চলতে পারবে, কিন্তু তাকে খেতে হবে। তো এবং এই যে খাবারের যে ব্যবসাটা সারা দুনিয়া ব্যাপী চলতেছে, এটা বড় বড় কর্পোরেটটা প্রথমে যে কোশ্চেনটা করছে, কর্পোরেটটা কেন আসতেছে, বিল গেটস আসছে বা এনারা আসছে, কেন আসতেছে? যতদিন যাবে জনগণ জনসংখ্যা বাড়তেছে, এবং এখানে একটা বড় ব্যবসা আছে। কি ব্যবসা? হাইব্রিড বীজ আমাদের মানুষে ঢুকাই ফেলা হয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট গোষ্ঠী, ওয়েস্টার্ন হোক বা যাই হোক, যারাই বলি আমরা, তারা কি করতেছে, যে আমাদের দেশি বীজ এখন হারায় যাচ্ছে। আমাদের বাংলাদেশে এখন সব মিলে 3500 কোটি টাকার একটা বীজের মার্কেট আছে, এর মধ্যে 32 থেকে 33 কোটি টাকার বীজ আমদানি হয়, সবই হাইব্রিড বীজ। একটা কৃষক কিন্তু তার আদি যে বীজটা সেটা সে ঘরে রাখতেছে না। তাকে বোঝানো হচ্ছে সার বীজ দাও, হাইব্রিডটা উৎপাদন করো। সার তার মানে এই যে পুরো সিস্টেমটা, যে একজন বীজ কিনবে, কৃষক বীজ কিনবে ওদের কাছ থেকে। এখন তো 50 বছর আগে তো কেউ সার ইউজ করতো না, কীটনাশক ইউজ করতো না, কিন্তু এখন বীজের ব্যবসা, কীটনাশকের ব্যবসা খুব চমৎকার চলতেছে। ওই কৃষকের কাছে সার বেচতেছে, বীজ বেচতেছে। ওই কৃষক ওই বিষাক্ত খাবারটা খেয়ে অসুস্থ হচ্ছে, চিকিৎসার জন্য ওই মিলিয়নের এবং বিলিয়নারদের ক্লিনিক বা হসপিটাল বা তাদের কোম্পানির ওষুধই তারা ইউজ করতেছে, পেটেন্ট তার করা।
তো পুরো সিস্টেমটাকে মানে এটা ফুড ইন্ডাস্ট্রি এবং আপনার এগ্রিকালচার ইন্ডাস্ট্রি বলি এবং হচ্ছে মেডিসিন হেলথ ইন্ডাস্ট্রি টোটালি তাদের দখলে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার যে স্কিলগুলো আছে সেগুলো আসলে আমি সোসাইটির ইম্প্যাক্টফুল কোন কাজে ব্যবহার করব। যেমন মহাজাতক শহীদ আল বুখারী কোয়ান্টাম মেথড উনি পরিচালনা করেন। ওনার একটা কথা খুবই চমৎকার ছিল, আমার ক্যারিয়ার একদম অনেক আগে এটা আমি ওনার কাছে শুনেছি। সেটা হচ্ছে যে একজন মানুষের এমন একটা ক্যারিয়ার বেছে নেওয়া উচিত যেটাতে মানুষকে ভালো সার্ভিস দেওয়া যায়। আমার যে স্কিল সেট, সেই স্কিল সেট থেকে আমি যদি একটা আইটি কোম্পানি করি, 250, 300, 500টা ফ্যামিলি হয়তো আমার ফার্মে কাজ করবে। এটাতে 400টা ফ্যামিলি আমি ইম্প্যাক্ট তৈরি করতে পারলাম। বাট আমার লিডারশিপ বা আমি এগ্রিকালচার করতে ভালোবাসি, মানুষের মাঝে থাকতে ভালোবাসি, সাথে আমার আইটি নলেজ, এই সব কিছু মিলে আমি যে স্কিল সেট, সেটা ওই 400 জনের একটা আইটি ফার্ম তৈরি করার তুলনায় আমি যদি এগ্রিকালচার করি, আফ্রিকায় গিয়ে করি, তাহলে হয়তো 2 লাখ লোক এটাতে ইম্প্যাক্ট ফেলতে পারবো। আমি সোসাইটিতে আরো বড় ইম্প্যাক্ট ফেলতে পারবো। তো এই দুই আইটি এবং হচ্ছে আইটি প্লাস এগ্রো, এই দুটাকে যদি আমি কম্বিনেশন করি, যে 400 ভার্সেস 2 লাখ, আমার লাইফ টাইমে যদি আমি এই কাজটা করে যেতে পারি, যে এতজন মানুষ। যেমন আমি গত পরশুদিন এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি 2012 সনে গুলুতে কাজ করছেন। অর্থাৎ গুলু হচ্ছে আপনার উগান্ডার উত্তর পশ্চিম কোণার একটা জেলা। গুলুর সাথে আপনার সাউথ সুদানা একটা বর্ডার আছে এবং ওই পাশে কঙ্গোর বর্ডার আছে। ওখানকার লোকজন কাপড় পরে না, ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই, কারণ ওরা অনেক গরিব এবং ওরা দিনে একবেলা খায়। আমরা 3 বেলা খাই, তারপরে আবার নাস্তা করি 2-3 বেলা। ওরা দিনে একবেলাই খাবার পায়। এখন ওই জায়গায় আমি বাংলাদেশে নওগাঁতে বলি বা হচ্ছে পাহাড়ে গিয়ে বলি, যেখানে গিয়ে যদি আমি একটা এগ্রিকালচার করি, সেটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে। আবার আমি যদি 10,000 গরুর একটা পাল তৈরি করে গুলুতে গিয়ে বসবাস করি এবং সেখানে ব্যবসা দাঁড় করাই, তাহলে সেটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে। আবার এই 10,000 গরুর পাল আমি টেক্সাসে গিয়েও পালতে পারি, যদি আমি ক্রাউড ফান্ডিং আমার মানি প্রবলেম না হয়। আমি দুনিয়ার যে কোনো জায়গায় গিয়ে 10,000 গরু পালতে পারি। কোন জায়গায় গিয়ে গরুটা পাললে আমি সোসাইটির জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করতে পারবো, সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখতে পারবো। রোমানিয়াতে তো যাওয়া সম্ভব, রোমানিয়াতে তো অনেক জমি আছে, কানাডাতে তো জমি সস্তা, ইভেন আমেরিকাতেও কিছু মানে স্টেট আছে, আপনি জানেন, আমি সবাই জানি, জমি অনেক সস্তা, জমি লিজ নেওয়া যাচ্ছে। তো যে দেশগুলোতে অলরেডি উন্নত হয়ে গেছে, যারা যথেষ্ট ভালো খাবার খাচ্ছে, তাদের ওই প্রবলেম নাই। আমরা তো একটা বিখ্যাত ছবি দেখছি, যে ওই সোমালিয়ান একটা ছবি, যে একটা শকুন বসে আছে, একটা বাচ্চা নড়তে পারতেছে না, সে মারা যাবে, তারপর শকুনটা ওয়েট করতেছে তাকে খাবার জন্য। হ্যাঁ, এটা খুবই ওয়ার্ল্ড পপুলার, ইউএনডিপি প্রাইজ পাওয়া, অনেক কাছে যেন একটা প্রাইজ পাওয়ার। রাইট, আমরা এটা দেখছি, দেখার পরে আসলে কি চিন্তা করছে, আমার মনে একটু উহু আসছে, একটু খারাপ লাগছে, বাট আমি কি আমার একটু পরে ভুলে গেছি। কিন্তু আমি কি তার জন্য কোনো প্ল্যান করছি, কোনো অ্যাক্ট করছি? তো সবচেয়ে বেশি অ্যাক্ট আমি এখান থেকে দোয়া করতে পারি তার জন্য, এটা মিনিমাম। তার চেয়ে বেশি একটু কি, আমি তার জন্য কিছু টাকা পাঠিয়ে দিতে পারি, এটা আরেকটু বেশি। আরো বেশি, সবচেয়ে বেশি কি হয়, যে তার জন্য খাবারের ব্যবসা, খাবারটা নিয়ে তার সামনে গিয়ে আমি হাজির হব। তার চেয়ে আরেকটু বেটার হচ্ছে তাকে হচ্ছে যে মাছ ধরা শিখাই দেওয়া আর কি। রাইট। এখন জয় ভাই, মানে গত পরশুদিন যে ভাইয়ের কথা বললাম গুলুতে, উনি 2012 সালে যখন কাজ করছেন ওখানে নরওয়ের একটা প্রতিষ্ঠানের হয়ে, ওনারা ওই জায়গায় 1500 যুদ্ধাহত মেয়ে যারা ছিল, ওই মেয়েদের সাথে কাজ করছে, তাদেরকে আপনার চুল কাটা শেখাইছে, তারপরে ছোট ছোট ব্যবসা করা শেখাইছে এবং ওদেরকে $260 করে দোকান করে দিছে, খরচ করে সিড মানি দিয়ে দিচ্ছে। এবং 1 বছরের মধ্যে এই 1500 মেয়ের মধ্যে 1400 মেয়ে এস্টাবলিশড হয়ে গেছে, যারা যুদ্ধাহত মহিলা মেয়ে আর কি। পরিবারের, যে পরিবারের জন্য দুর্নামের ছিল, যে পরিবারের জন্য বোঝা ছিল, সে হয়ে গেল ওই পরিবারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন। তার অনার সহ সে ব্যাক করলো, সে নিজের পায়ে দাঁড়ালো। এখন আমরা দেখি যে সোমালিয়া মানুষ মারা যাচ্ছে, ইয়েমেনে মানুষ মারা যাচ্ছে, বা পশ্চিম আফ্রিকায় অনেক কষ্ট হচ্ছে। সো এখানে বসে উহু আহা করার তুলনায় সরাসরি ওখানে গিয়ে কেন কাজ করব না? হ্যাঁ, সেফটি সিকিউরিটি কিছু ইস্যু আছে, ডেফিনেটলি আছে। ধরেন সেফটি সিকিউরিটির ইস্যুটাকে আমরা সাইডে সরাইলাম, দুনিয়ার কিছু কিছু জায়গায় হয়তো মানে কিছু আমি এটা বলার কারণটা,
একটা বলেন। এখানে বলাটার কি হুম। সর্বোচ্চ যেটা হতে পারে, আমাকে তো একটা গুলি লেগে আমি মারা যেতে পারি, এই তো। শেষ। মানে এটা দুনিয়ার সব কিন্তু জায়গায় না। অল্প কিছু এরিয়াতে আছে আরকি। সব জায়গাতে ছিল না কিন্তু কিন্তু। ধরেন আমি আইটি ক্যারিয়ার নিয়ে গুলশানে একটা ভালো অফিস হলো, আমি গুলশান 2 এ আমার ফ্ল্যাট হলো, আমি সেখানে আরামে 60 বছর বয়সে মরে যাওয়ার তুলনায় 47 বছর বয়সে একটা গুলি খেয়ে মরে যাওয়া ওকে। তবে একটা মিনিংফুল লাইফ থাকলো। এবং মানে এটুকু কিছু আমি করার আমি যদি যেটা আমার বলতে চাচ্ছিলাম অ্যাবিলিটি থাকে, হুম, হুম, আমার হুম। লাইফে আমি সবসময় ব্যারিয়ার ভাঙার চেষ্টা করছি সবসময়। আ আমার আমাকে মানুষ বিশ্বাস করে টাকা দিচ্ছে। আমি তাদেরকে সততার সাথে যদি রিটার্ন করতে পারি, টাকা কোনো ব্যাপারই হবে না এখানে। এখানে টাকা ইস্যু না। ইস্যুটা হচ্ছে ইনিশিয়েটিভটা শুরু করা যাচ্ছে কিনা। রাস্তায় নামার পর তারপর বিভিন্ন রকম প্রবলেম সলভ করাই যাবে। এমনও হতে পারে যে মিলিশিয়া গ্রুপ বা যারা এটা করতেছে তারাই হয়তো আমার হয়তো সিকিউরিটি গার্ড হয়ে যেতে পারে। গরুগুলো তারাই পাহারা দিতে পারে। কারণ তাদের ফ্যামিলির জন্য আমি ভালো কিছু করতে চাচ্ছি। সো আর নিরাপদে তাছাড়া হুম, নিরাপদে আরামের লাইফে এখানে বসে থাকার তুলনায় রিস্ক নিয়ে সেখানে গিয়ে কাজটা করা বেটার। যদিও এখন আগের অবস্থা নাই। যে মিলিশিয়ার কথা বলছিলাম, এরা ২০০০ ওই এলাকায় ২০০৬ সালেই তারা শেষ হয়ে গেছে। এখন স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে। আফ্রিকা স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে। আ লাইবেরিয়া এখন খুব ভালো অবস্থায় আছে। রুয়ান্ডা এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আপনার যদি ধরেন বিদেশি টুরিস্ট, সোলো টুরিস্টদের জন্য সারা পৃথিবীর ৬ নাম্বার দেশ। নিরাপদ। একটা সোলো টুরিস্ট ইন্টারেস্টিং, ওইখানে গিয়ে নিশ্চিন্তে ঘুরতে পারে। ইন্টারেস্টিং। সো এখন আফ্রিকার কথা শুনলে আমরা ধরে নিই এটা সাউথ আফ্রিকা, এবং সাউথ আফ্রিকাতে ডাকাতি হয়, দোকানে এসে গুলি করে টাকা-পয়সা সব নিয়ে যায়। বাকি আরো ৫৪ টা ৫৩ টা দেশ আছে যারা অনেক সেফ। একটা মরক্কোতে আমরা কখনো কিছু শুনি? মরক্কো একটা আফ্রিকান দেশ। আলজেরিয়াতে কিছু শুনি? তিউনিসিয়া? না।